হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি যেই প্যাসেজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিডিং প্যাসেজ 3। আর এটা হচ্ছে কেমব্রিজ 10 এর টেস্ট 3 এর রিডিং প্যাসেজ 3। তো এটা নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল, আপনাদের ডেফিনেটলি যে হেডলাইনটা আছে প্যাসেজের সেটা পড়তে হবে, পরে বুঝতে হবে আসলে এই প্যাসেজের মধ্যে আসলে কি নিয়ে আলোচনা হতে পারে। সো চলেন আমরা শুরু করি। আহ তো এখানে লেখা আছে যে বিয়ন্ড দ্য ব্লু হরিজন। বিয়ন্ড মানে কি? অনেক দূরে। দ্য ব্লু হরিজন মানে নীল দিগন্তের অনেক দূরে। ঠিক আছে, নীল দিগন্তের অনেক দূরে মানে এই প্যাসেজের মধ্যে মেবি আহ অনেক দূরের কোনো কিছু নিয়ে এখানে আলোচনা করবে। ঠিক আছে, তো এটাই আমরা বুঝতে পারলাম। তো চলেন আমরা দেখি এখানে আহ কোন ধরনের প্রশ্ন আছে। তো দেখেন এখানে কোয়েশ্চনস 27 to 31। আহ 31 হচ্ছে আমাদের কি, কমপ্লিট দ্য সামারি, তার মানে সামারি কমপ্লিশন। ওকে, সো সামারি কমপ্লিশন আমরা কিভাবে করি? সামারি কমপ্লিশন এই যে এখানে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, মানে এখান থেকে আমাদের আনসারটা চুজ করা লাগবে যে কোনটা আসলে এই গ্যাপ গুলাতে বসবে। ঠিক আছে, তো এখানে আমরা কিন্তু এইটা বসাবো না। ঠিক আছে, আমরা এইটার সোজা যে অ্যালফাবেটটা আছে ওইটা বসাবো, মানে যেটাই আনসার ওটার সোজা যে অ্যালফাবেট গুলো আছে ওইগুলো আমরা ওই শূন্যস্থানে বসাবো। ওকে, সো এই যে এখানে দেখছেন, এখানে লিখছে যে রাইট দ্য কারেক্ট লেটার A to Z। ওকে, তো আমরা চলেন শুরু করি। তো এখানে বলছে দ্য ইফেইট বিউরিয়াল সাইট, মানে ইফেইটের যে বিউরিয়াল মানে কি, সমাধির স্থান। ঠিক আছে, ইফেইট হয়তো কোনো জাতি হতে পারে, সো তাদের যে সমাধি স্থান এইটা, এটা নিয়ে যেখানে আলোচনা করছে এখানে আমরা এই জিনিসগুলো পাবো। সো যেহেতু এটা ফার্স্টের দিকে আছে, সো এটার আনসার কিন্তু প্রথম প্যারাগ্রাফ গুলার দিকে থাকার সম্ভাবনা বেশি। সো চলেন আমরা এখানে পড়ি এবং আমাদের কোন জিনিসটা দরকার সেটা আমরা মানে পড়লেই বুঝবো। তো এখানে লেখছে এ 3000 years old burial ground, মানে 3 বছর বয়স্ক একটি সমাধির গ্রাউন্ড। তো এটা 3000 বছর, সরি 3000 বছরের আহ পুরনো একটা কি বিউরিয়াল গ্রাউন্ড অফ সিফারিং পিপল কল্ড লাপিত। এই যে বিউরিয়াল গ্রাউন্ডটাকে কি বলে? লাপিত বলে। ওকে, তো তারপর কি বলছে? হ্যাজ বিন ফাউন্ড অন অ্যান্ড অ্যাবান্ডন্ড, মানে এই জিনিসটা, এই যে লাপিত, এই জিনিসটা কোথায় পাওয়া গিয়েছিল? এই জিনিসটা পাওয়া গিয়েছিল অ্যাবান্ডন মানে কি, পরিত্যক্ত। পরিত্যক্ত কোন একটা কিছুর মধ্যে এটা পাওয়া গিয়েছিল। ঠিক আছে, তো পরিত্যক্ত কি ওইটাই আমরা এখন খুঁজবো। ঠিক আছে, সো এখানে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে 3000 year old। সো চলেন আমরা এই 3000 year old বিউরিয়াল গ্রাউন্ডটা দেখি আমরা কোন প্যারাগ্রাফে পাই। ওকে, তো এই যে দেখেন আমরা এখানে 3000 year old এটা পেয়ে গেছি, তার মানে আনসারটা এখানেই আছে। তো চলেন আমরা একটু ফার্স্টের দিক থেকে পড়ি। The site came to light only by chance. An agricultural worker, একজন কৃষক, agricultural worker মানে তো আমরা কৃষককেই বুঝি। An agricultural worker digging the ground, আসলে যিনি আসলে মাটি খুঁড়ছিলেন of a derelict derelict plantation। derelict মানে কি? derelict মানেও পরিত্যক্ত, আবার অ্যাবান্ডন মানেও পরিত্যক্ত। তো এখানে কি বলছে? একটা ডেরেলিক্ট প্লান্টেশন সে করছিল। ঠিক আছে, সো প্লান্টেশন আসলে ডেরিলেক্ট মানে পরিত্যক্ত। তো প্লান্টেশন হবে আমাদের এখানের কি আনসার। এটা আমরা কপি করলাম, কপি করে অবশ্যই এখানে আমরা বসাতে পারবো না, দেখি এখানে প্লান্টেশন আছে কিনা। এই যে 2 নম্বরে প্লান্টেশন আছে, সেম টু সেম। অনেক সময় আছে এখানে কিন্তু সিনোনিম ইউজ করবে, অনেক সময় না, প্রায় 90% এখানে সিনোনিম ইউজ করবে। মানে প্যাসেজের মধ্যে আপনারা যে এই যে এখন যে আমি প্লান্টেশনটা বের করলাম, এরকম এখানে প্লান্টেশন ডাইরেক্টলি অনেক সময় সেম ওয়ার্ড পাওয়া যায় না সামারি কমপ্লিশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা সিনোনিম ধরে
এই যেটা সিনোনিম এখানে ম্যাচ করে ওইটার সোজা যে আলফাবেটটা আছে ওইটা হবে এটার আনসার। সো যেহেতু আমি এখানে প্লান্টেশন সরাসরি পেয়ে গেছি, তো এটা সোজাসুজি যে আলফাবেটটা আছে সেটা হচ্ছে বি, তো এটার আনসার হবে বি। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ এখানে অ্যাবান্ডন্ড আছে, ওইখানে ওইটার সিনোনিম আছে। এই যে সিনোনিমটার নাম কি, সিনোনিমটার নামটা হচ্ছে আপনার ডেরেলিক্ট। ডেরেলিক্ট মানে অ্যাবান্ডন, আর অ্যাবান্ডন মানে ডেরিলিক্ট, দুটির মানেই পরিত্যক্ত। আর পরিত্যক্ত কি প্লান্টেশন, এই জন্য আমাদের প্লান্টেশনটা আমাদের আনসার হয়েছে এখানে। ওকে, তো তারপর কি বলছে, অন দা প্যাসিফিক আইল্যান্ড ইফ এটি, আচ্ছা দা সিমেন্ট্রি, সিমেন্ট্রি মানে কি সমাধি, সমাধিকে আমরা কি বলি ইংলিশে, এটা হচ্ছে সিমেন্ট্রি। যে সমাধিটা উইচ ইজ সিগনিফিক্যান্ট, এটি আসলে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কি, এটা আমাদের খোঁজা লাগবে, সিগনিফিক্যান্ট কি এটাই আমাদের খোঁজা লাগবে প্যাসেজের মধ্যে। সিমেন্ট্রি আসলে গুরুত্বপূর্ণ কি, এটা ওয়াজ আনকভার্ড অ্যাক্সিডেন্টলি বাই অ্যান এগ্রিকালচারাল ওয়ার্কার। এটা অ্যাক্সিডেন্টলি এটা একজন ওয়ার্কারের মাধ্যমে কি হয়েছিল, পাওয়া গিয়েছিল, আনকভার হয়েছিল। সো চলেন আমরা দেখি যে সিমেন্ট্রিটা একটা গুরুত্বপূর্ণ কি, এটা আমরা এখন দেখবো। ইট ইজ দ্য ওল্ডেস্ট সিমেন্ট্রি, এই যে আমরা এখানে পাইছি, ইট ইজ দ্য ওল্ডেস্ট সিমেন্ট্রি ইভার ফাউন্ড ইন দ্য প্যাসিফিক আইল্যান্ড। এটা হচ্ছে সব থেকে বেশি পুরনো একটা সিমেন্ট্রি, যেটা কোথায় পাওয়া গেছিল, প্যাসিফিক আইল্যান্ডের মধ্যে। প্যাসিফিক আইল্যান্ড মানে আহ সাগরের যে আইল্যান্ড, সাগরের মধ্যে যে আইল্যান্ড গুলো পাওয়া যায় সেটাইকেই বলে। এবং ইট হারবোর্স দ্য রিমেইনস অফ অ্যান এনশিয়ান্ট পিপল, আর্কিওলজিস্ট কল দ্য লাপিতো। মানে এটা হারবোর্স করে দ্য রিমেইনস, রিমেইনস মানে যে অবশিষ্ট, অফ দ্য এনশিয়ান্ট পিপল, এনশিয়ান্ট পিপলদের যে অবশিষ্ট, আর্কিওলজিস্ট কল দ্য লাপিতো। একে আর্কিওলজিস্টরা, প্রত্নতাত্ত্বিকবিদরা এটাকে কি বলে, লাপিত বলে। ঠিক আছে, তো এখানে আসলে কোন জিনিসটা সিগনিফিক্যান্ট, তারা সিমেন্ট্রিটা কি করছিল, ফাউন্ড করছিল। ঠিক আছে, ফাউন্ড করছিল। এবং এখানে কি বলছে, এনশিয়ান্ট পিপল, যেটা আসলে প্রাচীন যে এনশিয়ান্ট পিপল, এবং এই আর্কিওলজিস্টরা এটাকে কি বলে, এই বিষয়ে এখানে সিমেট্রির সম্বন্ধে আলোচনা আছে। চলেন আমরা দেখি এখানে কোনো কিছু ম্যাচ করে কিনা। উইচ ইজ সিগনিফিক্যান্ট, আর কি, ইয়াস আমরা এই যে এখানে আর্কিওলজিক্যাল পেলাম, ডিসকভারি, এটা কিন্তু একটা ডিসকভারি, কারণ ওই যে ওয়ার্কার, এই যে এগ্রিকালচারাল ওয়ার্কার, এই যে এখানে লিখছে আনকভার্ড বাই এন এগ্রিকালচারাল ওয়ার্কার, এগ্রিকালচারাল ওয়ার্কারই কিন্তু, এই যে এখানে দেখেন এগ্রিকালচারাল ওয়ার্কারই কিন্তু এটা কি করছিল, ফাউন্ড করছিল। ফাউন্ড মানে ডিসকভার, কোনো কিছু তৈরি করা মানে কি, ফাউন্ড করা, কোনো কিছু খুঁজে পাওয়া মানে ডিসকভারি করা। সো এটা কিন্তু এটার সাথে 100% যাইতেছে, এবং এখানে আর্কিওলজিস্টও আছে। সো এটার আনসার হবে কি, এটার আনসার হবে এই যে আর্কিওলজিক্যাল ডিসকভারি। ঠিক আছে, এটার সোজা আছে এফ, এটার আনসার হবে 28-এর আনসার হবে কি, 28-এর আনসার হবে এফ। ওকে, তারপর কি বলছে, এখান থেকে আমরা এই দুইটা আনসার পেয়ে গেছি। তারপর এখানে কি বলছে, দ্য লাপিতো এক্সপ্লোরড colonized many Pacific islands over the several centuries। মানে লাপিতো যারা, তারা কি করছিল, অনেকগুলা কলোনাইজড প্যাসিফিক আইল্যান্ড তারা ঘুরছিল, সেভারাল সেঞ্চুরিজ মানে অনেক দশক, ওই ইয়ে ধরে, এই শতাব্দী ধরে। তারপর দে টুক মেনি থিংস উইথ দেম অন দেয়ার ভয়েজ, মানে তারা যখন আসলে সমুদ্র ভ্রমণ করতে যেত তখন তারা কিছু জিনিস তাদের সাথে নিয়ে যেত, ইনক্লুডিং, কি কি নিয়ে যেত এখানে বলবে, ইনক্লুডিং ড্যাশ অ্যান্ড টুলস, মানে টুলস আর কি, কোনটা নিত। তো এটাই আমাদের বার করা লাগবে এখন। এখান থেকে আমাদের টুলসটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এটা আমরা প্যারাগ্রাফে গিয়ে খুঁজবো। ঠিক আছে, আর বয়েজ, বয়েজ মানে কি, সমুদ্র ভ্রমণ করাকে বয়েজ বলে। সো চলেন আমরা খুঁজি টুলস।
ওকে, এই যে আমরা স্টোন টুলস এখানে পেয়ে গেছি। টুলস, তো স্টোন টুলস বাদে আর তারা কি ওই তাদের সাথে নিয়েছিল? নিড টু বিল্ড নিউ লাইভস দেয়ার লাইভ স্টক। তাদের যে লাইভ স্টক, লাইভ স্টক মানে কি, আমরা যে পশু পাখি পালন করি বা ফার্মের মধ্যে যে পশু পাখি থাকে তাদেরই কি বলে, লাইভ স্টক বলে। ঠিক আছে, সো তাদের পশু পাখিও তারা তাদের সাথে নিয়ে যেত যখন তারা সমুদ্র ভ্রমণ করতো। ঠিক আছে, তো এখানে এইটার আনসার হবে কি, লাইভ স্টক। অনেকে কিন্তু এটার আনসার এইটা দিয়ে দিতে পারে, ওই যে সিডলিংসটা দিয়ে দিতে পারে। সিডলিংস কিন্তু আনসার হবে না। সিডলিং কেন আনসার হবে না আমি আপনাদের বুঝাই। যখন মনে করেন কয়েকটা ওয়ার্ড আছে, আমি একটু এক্সপ্লেন করি এখানে, কারণ অনেকে এটা কনফিউশন হয়ে যায়। মনে করেন এখানে যদি আমি লিখি আহ রহিম, তারপর এখানে যদি লিখি আহ রানী এন্ড করিম, আবার এখানে যদি লিখি আহ সাজু, আবার এখানে যদি লিখি মিলি। ওকে, তো এইখান থেকে যদি আপনারা মনে করেন এখানে করিমের নামও দেওয়া আছে, ঠিক আছে, আবার রহিমের নামও দেওয়া আছে, সাজুর নামও দেওয়া আছে। মনে করেন মিলির নামটা আর রানীর নামটা দেওয়া নাই। ঠিক আছে, এখন আপনারা আসলে গ্যাপ ফিলিং এর জন্য কোনটা সিলেক্ট করবেন? মিলিকে নিবেন না রানীকে নিবেন গ্যাপ ফিলিং এর জন্য? আমি আপনাদের বলি, এইখান থেকে আপনারা কমার বাইরে যেটা আছে, দেখেন এই যে কমা আর এই যে কমা, এই দুই কমার ভিতরে কিন্তু রানী এন্ড করিম আছে। ঠিক আছে, আর করিম কিন্তু এখানে ছিল। তার মানে কমার ভিতরে যদি কোনো কিছু থাকে তাইলে আমরা ওইটাকে নিব না। আমরা কমার পরে প্রত্যেকটা কমার ভিতরে যেগুলা আলাদা আলাদা আছে ওইগুলাকে নিব। যেমন সাজুর পরে কমা দিয়ে মিলি আছে, তো মিলিটা ওইখানে আনসার হবে। কিন্তু যদি এরকম থাকে রানী এন্ড করিম, কিন্তু তাদের ভিতরে আসলে কোনো কমা নাই, এ ধরনের কিন্তু এটা নিলে কিন্তু আমাদের আনসারটা হবে না। ঠিক আছে, তো আমি কোনটা বুঝাইতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তো এখানে দেখেন লাইভ স্টক হচ্ছে একটা জিনিস, আর তারও সিডলিংস এবং স্টোন টুলস এটা কিন্তু একটার ভিতরে আছে, তাদের মাঝখানে দেখেন কোনো কমা নাই। সো এইখানে আমরা সিডলিংসটা নিব না, আমরা কোনটা নিব, লাইভ স্টকটা নিব। ওকে, সো লাইভ স্টক ইজ আওয়ার আনসার। আর লাইভ স্টক মানে কি? লাইভ স্টক মানে জীবন্ত পশু পাখি বা ফার্মের যে পশু পাখি। এই যে এইখানে দেখেন অ্যানিমালস আছে, অ্যানিমালস মানে কি, পশু পাখি। তো এটা হবে আমাদের আনসার। তো দিস ইজ দা আনসার। তো এটা হচ্ছে আই এর সোজা আছে, তো এটার আনসার হবে আই। ওকে, সো দেন আমাদের কি চাইতেছে, এ টিম অফ রিসার্চার্স, মানে রিসার্চার্সদের একটা টিম লেড বাই ম্যাথিউ স্প্রিক্স, মানে স্প্রিক্স এর মাধ্যমে এটা লিড করছিল, ফ্রম দ্য অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি আর হেল্পিং উইথ দ্য এক্সকেভেশন অফ দ্য সাইট। স্পিক্স বিলিভস, মানে স্পিক্স বিশ্বাস করে যে দ্য ড্যাশ কোন একটা জিনিস উইচ ওয়াজ ফাউন্ড এট দ্য সাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে যেটা সাইটের মধ্যে পাওয়া গেছিল এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে এই জিনিসটা এখানে, এই জিনিসটা আমাদের খোঁজা লাগবে কোন জিনিসটা আসলে ইম্পর্টেন্ট, এবং আহ যেটা সাইটে পাওয়া গেছে, এবং সিন্স ইট কনফার্মস দ্যাট, আসলে এটা নিশ্চিত করে যে ড্যাশ ফাউন্ড ইনসাইড আর লাপিত, মানে এটার ভিতরে যে একটা জিনিস পাওয়া যায় ওইটাকে লাপিত বলে। সো চলেন আগে আমরা দেখি যে কোন জিনিসটা আসলে বেশি ইম্পর্টেন্ট এবং সাইটে পাওয়া গিয়েছিল আর স্প্রিগ সেটা বিলিভ করে। তো স্প্রিগ বিলিভস এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড, আর ফাউন্ড, ফাউন্ড দ্য সাইট, তো সাইট এট দ্য সাইট এটা হচ্ছে আমাদের আর একটা কিওয়ার্ড, আর একটা কিওয়ার্ড হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, সো চলেন আমরা খুঁজি। তো স্প্রিক্স এ থাকবে আমাদের মেইন ফোকাসটা। তো চলেন আমরা দেখি স্প্রিক্স কোথায়। ওকে, এখানে কি আছে স্প্রিক্স? এই যে এখানে স্প্রিগ আছে, ম্যাথিউ স্প্রিক্স।
তো চলেন দেখি সে কি বলছে। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ডিসকভারি। ইট ইজ অ্যান কোনটা ইম্পর্টেন্ট ডিসকভারি? সো চলেন একটু আগ থেকে পড়ি। এখানে বলছে আদার আইটেমস ইনক্লুডেড লাপিত বিউরিয়াল ইউর্ন। অন্যান্য যে আইটেম গুলা ওইটা কি ইনক্লুড করছে? লাপিত বিউরিয়াল উর্ন মানে ইউআরএন, সেটাকে ইনক্লুড করছে। উইথ মডেলড বার্ডস অ্যারেঞ্জড অন দ্য রিম এজ দো পিরিং ডাউন এট দ্য হিউম্যান রিমেন্স সিলস ইনসাইড। তো যেটার ভিতর কি ছিল? মানুষের যে অবশিষ্ট সেটা ছিল, ঠিক আছে, ওইটার ভিতর, ঠিক আছে। তো এখানে কি বলছে? তারা আসলে একটা বিউরিয়াল আর্ন কি করছিল? ওইটার ভিতর আসলে মানুষের যে অবশিষ্ট সেটা পেয়েছিল ইনসাইড। সো এই ধরনের আমরা কিন্তু এখানে পড়ছিলাম। কি বলছিল? স্প্রিগ বিলিভস দ্যাট দ্য ড্যাশ ওয়াজ ফাউন্ড এট দ্য সাইট। তো এখানে কিন্তু সাইটের মধ্যে কিন্তু এটা পাওয়া গেছিল, এই যে লাপিত বিউরিয়াল আর্ন, এটা কিন্তু পাওয়া গিয়েছিল। তারপর কি বলছে? যেটার ভিতর হিউম্যান রিমেন্স ছিল। হিউম্যানস বলতে মানুষের অবশিষ্ট ছিল। সো এখানে বিউরিয়াল আর্ন, ইয়েস, এই যে বিউরিয়াল আর্নটা কি করছিল? পাওয়া গিয়েছিল। সো বিউরিয়াল আর্নটা হবে এখানে আমাদের আনসার জি। আর এটার ভিতর মানুষের হিউম্যান রিমেন্স পাওয়া গিয়েছিল। এই যে এখানে লিখছে ফাউন্ড ইনসাইড দ্য লাপিত। তো কি পাওয়া গিয়েছিল? দা, এখানে প্রুফ পাওয়া গিয়েছিল না। হার্বার বোনস, মানুষের বোনস পাওয়া গিয়েছিল, এটা হতে পারে। তারপর মানুষের তথ্য ডাটা, এটাও হতে পারে। তবে এখানে বোনস হওয়ার পসিবিলিটিটা বেশি, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে সমাধি বা কবর, এগুলা নিয়ে এখানে আলোচনা করতেছে। তো সমাধি বা কবরের মধ্যে কিন্তু হাড় বা মানুষের যে আমরা হাড্ডি বলি, ঠিক আছে, এগুলোই পাওয়ার সম্ভাবনাটা বেশি ডাটার থেকে। সো এটাই আসলে ওইটার ভিতরে ছিল, ওই যে বিউরিয়াল আর্ন ওইটার ভিতরে ছিল। সো এখানে আসলে ডাটা হওয়ার চান্স খুব কম। তো যেটা আসলে আমাদের কাছে মানে বেশি মনে হবে আমরা ওইটাকে আনসার হিসেবে নিব। আমার কাছে মনে হইতেছে না এটা আনসার হবে, কারণ যেহেতু এখানে কবরস্থানের মধ্যে মানুষের হাড় পাওয়ারই সম্ভাবনাটা বেশি। সো এখানে বোনস হবে আমাদের আনসার, আর বোনসের সোজা কি আছে? ডি আছে। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। তারপর আমাদের কি আছে? তারপর হচ্ছে আমাদের এমসিকিউ। ওকে, সো চলেন আমরা এখন এমসিকিউটা সলভ করি। সো এমসিকিউ সলভ করার জন্য ডেফিনেটলি আপনাদের প্রশ্নটা বোঝা লাগবেই, মাস্ট। আপনারা প্রয়োজন হলে 2 মিনিট একটা এমসিকিউ প্রশ্নের মধ্যে দিবেন, ঠিক আছে? কারণ প্রশ্ন যদি না বুঝেন তাহলে তো আপনারা আসলে আসলে কি বুঝবেন, ঠিক আছে? তো প্রশ্নটা আপনাদের ডেফিনেটলি বোঝা লাগবে। অ্যাকর্ডিং টু দ্য রাইটার, মানে রাইটারের অনুসারে, দেয়ার আর ডিফিকাল্টিস, এখানে কিছু প্রবলেম আছে। দেয়ার আর ডিফিকাল্টিস, এখানে কিছু প্রবলেম আছে। কিসের প্রবলেম আছে? এখানে কিছু প্রবলেম আছে। এক্সপ্লেনিং হাউ দ্য লাপিত অ্যাকমপ্লিশড দেয়ার জার্নিস, ঠিক আছে? মানে লাপিতরা কিভাবে আসলে জার্নির ক্ষেত্রে তারা দক্ষ হয়েছিল, ঠিক আছে? তো এই বিষয়ে আসলে কি কি ডিফিকাল্টিস ছিল, এই বিষয়টা এক্সপ্লেন করার ক্ষেত্রে কি কি ডিফিকাল্টিস ছিল, এটা আমরা এখন করব। তো এখানে অ্যাকমপ্লিশডটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড, আর লাপিত হচ্ছে এইটার একটা কিওয়ার্ড। তো চলেন আমরা দেখি যে লাপিতর যে তারা জার্নির ক্ষেত্রে কিভাবে দক্ষ হয়েছিল, এটা এক্সপ্লেন করার ক্ষেত্রে কি কি ডিফিকাল্টিস হয়েছিল। সো চলেন আমরা এটা করি। ওকে, আমরা তারপর থেকে পড়ি। ওকে, এই যে অ্যাকমপ্লিশ, লাপিত অ্যাকমপ্লিশ, আমরা এই যে এটা পেয়ে গেছি। তো আমরা এই জায়গাটা একটু ইন ডিটেইলে ভালো করে পড়বো, মানে বোঝার চেষ্টা করবো যে আসলে এখানে কি বলছে, কোন ডিফিকাল্টিসটা ছিল তাদের। দেয়ার ইজ ওয়ান অফ দ্য স্টাবর্ন কোয়েশ্চন, মানে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চন আছে।
for which archaeology has yet to provide any answers, মানে আর্কিওলজিদের এখনো আসলে প্রশ্নের আনসার দেওয়া বাকি। How did the Lapito accomplish the ancient equivalent of a moon landing? আসলে কিভাবে প্রাচীন যে মানে লাপিতরা এই যে এনশিয়েন্ট ইকুইভ্যালেন্ট অফ এ মুন ল্যান্ডিং, মানে চাঁদে যাওয়ার মতো এই যে জিনিসগুলা বিভিন্ন জায়গা ভ্রমণ, এটা আসলে তারা কিভাবে ডিসকভার করছিল? নো ওয়ান হ্যাজ ফাউন্ড ওয়ান অফ দেয়ার কোনোইজ, মানে কোনোইজ মানে যেটা দিয়ে তারা আসলে সমুদ্র ভ্রমণ করতো ওইটাকে কোনোইজ বলে। তো এই বিষয়ে আসলে কেউ জানে না। নো ওয়ান হ্যাজ ফাউন্ড ওয়ান অফ দেয়ার কোনোইজ অ্যান্ড এনি রিগিংস, মানে এই বিষয়ে কেউ জানে না, ঠিক আছে। তারপর উইচ কুড রিভিল, আসলে যেটা আসলে রিভিল করতে পারতো হাউ দ্য কোনোইজ ওয়ার সেলড, কিভাবে তারা আসলে কোনোইজ দিয়ে সমুদ্র ভ্রমণ করত। নর ডু দ্য ওরাল স্টোরিজ অ্যান্ড ট্রেডিশনস অফ লেটার পলিনেশিয়ানস অফার এনি ইনসাইটস, এবং যারা আসলে পলিনেশিয়ানস ছিল তারাও আসলে কোনো ধরনের ইনসাইটস দেখায়নি বা ইচ্ছা কোনো ধরনের জ্ঞান দেয়নি, ঠিক আছে, ধারণা দেয়নি। তারপর কি বলছে, ফর দে টার্ন ইনটু মিথস, এই কারণে তারা আসলে কুসংস্কারকেই, এ বিষয়ে কোনো কিছু না জেনে যেটা কুসংস্কার বা মিথ হয়ে আসছে সেটাকেই কি করছিল, ফোকাস করছিল। লং বিফোর দে রিচ এজ ফার ব্যাক ইন টাইমস অ্যান্ড দ্য লাপিত। সো তাদের এই বিষয়ে যে সামান্য ধারণা ছিল বা মিথ ছিল তারা কিন্তু ওইটাতেই ফোকাস করছে, তারা আর অন্যগুলাতে ফোকাস করেনি। কারণ এই যে এখানে লিখছে নো ওয়ান হ্যাজ ফাউন্ড, আসলে তার কারো কোনো আইডিয়া ছিল না তারা আসলে কিভাবে কোনো ইয়া করে বা কোনো ইনফরমেশন নাই। তারা ফোকাস করছিল কিসের উপরে, মিথের উপর। তাদের যে ক্ষুদ্র আইডিয়াটা আছে তারা ওইটার উপরেই ফোকাস করছে। চলেন আমরা দেখি এটাই হচ্ছে তাদের মেইন কারণ, আসলে তাদের বিষয়ে তারা কেন জানতে পারেনি। The canoes that have been discovered offer relatively few clues, মানে যে কনোইজটা পাওয়া গিয়েছিল সেটা কি খুব কম ক্লু তাদের দিয়েছিল, ঠিক আছে। না, কনোইজ তো পাওয়াই যায়নি, এটা হবে না। তারপর এখানে কি বলছে, আর্কিওলজিস্টস হ্যাভ শোন লিমিটেড ইন্টারেস্ট। নো, এইখানে তাদের ইন্টারেস্ট নিয়ে কোনো কিছু বলে নাই। তারপর কি আছে, লিটল ইনফরমেশন রিলেটিং টু দিস পিরিয়ড ক্যান বি রিলাইড আপন ফর অ্যাকুরেসি। ইয়েস, এখানে কিন্তু লিটল ইনফরমেশন মানে কি, ওই যে মানুষ যে মিথটা জানে সেটার উপরেই তারা ফোকাস করছে, এটাই তাদের লিটল ইনফরমেশন, এবং তারা এটাকেই আসলে অ্যাকুরেটলি চিন্তা করে নিছে। তো এইটা হবে এটার আনসার। আর এখানে টেকনোলজি অ্যাডভান্সেস, এটা কি যায় না, এটা যায় না, টেকনোলজি সম্বন্ধে কোনো কিছু বলে নাই। সো দিস ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ওয়ান ইজ অ্যাকর্ডিং টু দ্য 6th প্যারাগ্রাফ, আসলে 6 নম্বর প্যারাগ্রাফ অনুসারে। সো আমরা এখানে আর খুঁজাখুঁজির দরকার নাই, আমরা ডাইরেক্ট 6 নম্বর প্যারাগ্রাফে চলে যাব, তাইলে এটার আনসার পেয়ে যাব, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু দ্য 6th প্যারাগ্রাফ, হোয়াট ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি অ্যাবাউট দ্য লাপিতো, মানে লাপিতোর কোন জিনিসটা আসলে এক্সট্রাঅর্ডিনারি ছিল, মানে স্পেশাল ছিল, ঠিক আছে। তো কোন জিনিসটা স্পেশাল ছিল সেটা আসলে আমরা 6 নম্বর প্যারাগ্রাফটা পড়লেই ওইটা পেয়ে যাব লাপিতো সম্পর্কে। সো চলেন আমরা 6 নম্বর প্যারাগ্রাফে যাই। 1, 2, 3, 4, 5, 6। সেটা হচ্ছে আমাদের 6 নম্বর প্যারাগ্রাফ। তো 6 নম্বর প্যারাগ্রাফের মধ্যে দেখি আসলে লাপিতো সম্বন্ধে কি এমন এক্সট্রাঅর্ডিনারি তারা এখানে এক্সপ্লেন করছে। All we can say for certain is that the Lapito had canoes that were capable of ocean voyages, মানে লাপিতোদের, আমরা যেটা বিশ্বাস করি যে লাপিতোদের একটা এই ক্যানোইজ ছিল যেটার মাধ্যমে আসলে তারা এই যে সমুদ্র ভ্রমণ করতো, ওশিন ভয়েজেস মানে সমুদ্র ভ্রমণ। and they had the ability to sail them, এবং তারা এটা সমুদ্রের মধ্যে চালানোর কি করতো, ক্ষমতা ছিল। says জিওর্জ আরউইন। ওকে, তো এটা সে বলছে, এই যে এই ব্যক্তি বলছে এই বিষয়টা। তারপর কি বলছে, those sailing skills, তাদের যে ওই ধরনের সেলিং স্কিলটা
uh, he says were developed and passed down over the thousands of years. এই যে স্কিলটা এটা আসলে যুগের পর যুগ ধরে পাস হয়ে আসতেছে, ঠিক আছে, বাই ইয়ারলিয়ার মেরিনার্স। মেরিনার্স মানে কি? সমুদ্রের মধ্যে যারা জাহাজ বা এগুলা চালায় তাদের মেরিনার্স বলে। তাদের মাধ্যমে আসলে এটা পাস হয়ে আসছে একের পরে। হু ওয়ার্ক দেয়ার ওয়ে থ্রু দ্য আর্কিপেলজিস, মানে যারা আসলে সমুদ্রের মধ্যে দিয়ে কাজ করে আসতেছে প্রাচীন যুগ থেকে। ওয়েস্টার্ন প্যাসিফিক মেকিং শর্ট ক্রসেস অ্যান্ড নিয়ার বাই আইল্যান্ড, তারা আসলে এই নিয়ার বাই আইল্যান্ডের মধ্যে দিয়ে কি করতে যেত ওই সময়। দ্য রিয়েল অ্যাডভেঞ্চার ডিড নট বিগিন আনটিল দেয়ার লাপিত ডিসেন্ডেন্টস। ডিসেন্ডেন্টস মানে কি? যে বংশধর, লাপিতর যে বংশধর তারা আসলে আসার আগ পর্যন্ত রিয়েল অ্যাডভেঞ্চার শুরু হয়নি, ঠিক আছে। সেল আউট অফ সাইট অফ ল্যান্ড, তারা আসলে কোথায় যেত? যেখানে আসলে কোনো আসলে চোখ দিয়ে কোনো কিছু ল্যান্ড দেখা যায় না, তারা এমন জায়গায় তারা যেত ভ্রমণ করতে। ওই যে এখানে বলছে আউট অফ সাইট। আউট অফ সাইট মানে যে কোনো একটা জিনিস যদি চোখে দেখা যায় না তখন আমরা সেটাকে কি বলি? আউট অফ সাইট। আর আউট অফ সাইট অফ ল্যান্ড মানে মাটি থেকে সমুদ্রের দিকে তাকালে যদি কোনো কিছু না দেখা যায় সেটাকেই বলে আউট অফ সাইট অফ ল্যান্ড, ঠিক আছে। মনে করেন আমরা কক্সবাজার সমুদ্রে গেলাম, তখন সমুদ্রের মধ্যে আমরা তাকাইলে অনেক সময় নৌকাগুলো আর দেখা যায় না, তো ওই নৌকাগুলোটা কি হবে? আউট অফ সাইট। আশা করি বুঝতে পারছেন। উইথ এমটি হরিজনস অন এভরি সাইড, দিস মাস্ট হ্যাভ বিন এ ডিফিকাল্ট ফর দেম as landing on the moon is for us, মানে আমাদের জন্য যেরকম চাঁদে অবতরণ করা হার্ড, ঠিক তেমনি তাদের কাছে ওই যে অনেক দূরে যাওয়া যেখানে আসলে চোখ দিয়ে আর দেখা যায় না, এটাও তাদের কাছে হার্ড ছিল। সার্টেনলি ইট ডিস্টিংগুইশড দেম ফ্রম দেয়ার অ্যানসেস্টরস, তো এই জিনিসটা আসলে তাদের যে পূর্বপুরুষদের কাছ থেকে তাদেরকে আলাদা করেছিল, ঠিক আছে। বাট what gave them the courage to launch out such a risky voyages, আসলে কোন জিনিসটা তারা যে এত দূর যায় তাদের এত সাহসটা কোন জিনিসটা দিয়েছিল, ঠিক আছে। সো এখানে মেইন যে জিনিসটা এই যে এখানে বলছিল না প্যারাগ্রাফ 6 এর মধ্যে কোন জিনিসটা আসলে এক্সট্রাঅর্ডিনারি জিনিস আমরা যেটা বুঝলাম যে এখানের মধ্যে তারা আসলে এমন জায়গায় যায় সেখানে আসলে তাদের আর দেখাই যায় না, ঠিক আছে। তো এটা আসলে একটা অবাক করার মতো বিষয়। তো চলেন আমরা দেখি এখানে এই বিষয়ে কোনো কিছু বলছে কিনা। They sailed beyond the point where the land was visible, মানে তারা এমন জায়গায় যেত যেখানে আসলে ল্যান্ড থেকে আসলে দেখা যায় না। সেম কথা আমরা যে কথাটা আসলে কোথায় পাইছিলাম? ওই প্যারাগ্রাফের মধ্যে পেয়েছিলাম। এই যে দে সেলড বিয়ন্ড দ্য পয়েন্ট, তারা এমন জায়গায় সেল করতো এটা আসলে অনেক দূর। ওয়ার দ্য ল্যান্ড ওয়াজ ভিজিবল, যেখানে ল্যান্ড ভিজিবল থাকে ওইখান থেকে তারা অনেক দূরে কি করতো? সেল করতো, মানে সমুদ্র ভ্রমণ করতো। সো এটা কিন্তু এটার সাথে 100% যায়। সো চলেন আমরা বাকিগুলো পড়ি। দেয়ার কালচারাল হেরিটেজ ডিসকারেজ দ্য এক্সপ্রেশন অফ ফেয়ার, না এখানে ইন ডিটেইল এই বিষয়ে কোনো আলোচনা নাই। They were able to build canoes that were withstood ocean voyages. No, এখানে তারা যে ক্যানোইস বিল্ড করার ক্ষেত্রে এবল ছিল এই বিষয়ে কোনো কথা নাই। বা নেভিগেশন স্কিল ওয়ার পাসড ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার। নো, এটা তো টোটালি কন্ট্রাডিক্ট করতেছে। কন্ট্রাডিক্ট কিভাবে করতেছে? এখানে বলতেছে যে তাদের অ্যানসেস্টরের কাছ থেকে বা তাদের আগের জেনারেশনের কাছ থেকে তারা আসলে কি করতেছে? এই স্কিলটা পাস করে আসতেছে। আর এখানে দেখেন কি লিখছে, এখানে লিখছে যে সার্টেনলি ডিস্টিংগুইশড দেম ফ্রম দেয়ার অ্যানসেস্টরস, এটা তাদের অ্যানসেস্টরস এর কাছ থেকে তাদের আলাদা করে। তাইলে আলাদা করলে মানে কি? তারা আসলে তাদের অ্যানসেস্টরকে ফলো করতেছে না, তারা অন্য একটা জিনিস ফলো করতেছে। তাইলে এটা তো আর পাস হচ্ছে না। তারা তাদের যে বংশধর তারা করতেছে একটা আর তারা করতেছে আরেকটা, তাইলে তো এটা পাস হইতেছে না। এখানে লাগতেছে
যে পাস করতেছে ওয়ান জেনারেশন টু আদার জেনারেশন, ঠিক আছে? তো এটাও হবে না। সো আমাদের আনসার ইজ এ। তারপর 34 কি বলছে, হোয়াট ডাজ দিস রিফার ইন দ্য 7th প্যারাগ্রাফ? তো আমাদের মেইন ফোকাসটা থাকবে কোথায়? 7 নম্বর প্যারাগ্রাফে। ওকে, আর আমাদের মেইন জিনিসটা কি? দিসটা আমাদের খোঁজা লাগবে, দিস কোন জায়গায় 7 নম্বর প্যারাগ্রাফের মধ্যে, আর দিসটা দ্বারা কি বুঝাইতেছে এটা আমাদের ফাইন্ড আউট করা লাগবে। সো লেটস মুভ টু দ্য 7th প্যারাগ্রাফ। সো এটা আমাদের 6th প্যারাগ্রাফ ছিল, এটা হচ্ছে আমাদের 7th প্যারাগ্রাফ। সো এখানে আমাদের দিস জিনিসটা খোঁজা লাগবে। দিসটা কোথায়? এই যে আমরা দিস পেয়ে গেছি। তো এই দিস দ্বারা কি রিফার করে বা কি বুঝায় সেটা আমাদের বোঝা লাগবে। সো দিস মানে আমাদের আগে পড়া লাগবে। সো চলেন আমরা পড়ি। দ্য লেফট ইট এজ থ্রাস্ট ইনটু দ্য প্যাসিফিক ওয়াজ ইস্টওয়ার্ড। এটা আসলে পূর্ব দিক দিয়ে ছিল, এগেইনস্ট দ্য প্রিভেলিং ট্রেড ওয়াইন্ডস। সেটা আসলে যে ওয়াইন্ডটা ছিল, বাতাসটা ছিল বাতাসের অপোজিটে, ঠিক আছে? বাতাসের কি অপোজিটে ছিল, আর এটা ছিল কি ইস্টওয়ার্ড মানে পূর্ব দিকে। আচ্ছা, যাই হোক, দোজ নেগিং হেড ওয়াইন্ডস হি আর্কস মে হ্যাভ বিন দ্য কি টু দেয়ার সাকসেস। এটা তাদের সাকসেস ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দে কুড সেল আউট ফর ডেজ। তারা আসলে দিনের পর দিন সেল করতে পারতো। সেল মানে কি? সমুদ্রে যাতায়াত করতে পারতো। ইনটু আননোন এন্ড অ্যাসেস দ্য এরিয়া। তারা আসলে এটার মাধ্যমে বিভিন্ন এরিয়া তারা রিকগনাইজ করতে পারতো, আর কি চিনতে পারতো। এবং সিকিউর দ্য নলেজ দ্যাট দে ডিড নট ফাইন্ড এনিথিং দে কুড টার্ন অ্যাবাউট অ্যান্ড catch a swift ride back on the trade winds. আসলে তারা আবার ব্যাক করতে পারতো, কারণ ট্রেড ওয়াইন্ডস মানে কি? সমুদ্রের অনুকূলে যে বাতাসটা, তার মাধ্যমে তারা আবার ব্যাক করতে পারতো। সো দিস ইজ হোয়াট উড হ্যাভ মেড দ্য হোল থিং ওয়ার্ক। সো এই জিনিসটাই তাদের মেইন কাজটা ইজি করে দিছে। কারণ যখন আসলে আমরা অনেক দূর চলে যাই, তখন আবার ব্যাক করতে কিন্তু আবার সেম পরিশ্রম করা লাগে, কিন্তু বাতাসটা তাদের অনুকূলে হওয়ার কারণে তারা আসলে আবার ব্যাক করতে পারতো ইজিলি, ঠিক আছে? তারপর কি বলছে? ওয়ান্স আউট দেয়ার স্কিল্ড সিফেরার্স, মানে যারা দক্ষ ছিল তারা কি করতো? উড হ্যাভ ডিটেক্টেড অ্যাবান্ডেন্ট লিডস টু ফলো টু ল্যান্ডস। তারা আসলে পরিত্যক্ত কিছু জিনিস ইয়ে করতো, লিড করতো তাদের ল্যান্ডে আবার ফিরে আসার জন্য, ঠিক আছে? বা ল্যান্ড ফলো করার জন্য, ঠিক আছে? তো পরিত্যক্ত জিনিসগুলা কি কি? যেমন সি বার্ডস, সমুদ্রের যে বার্ড গুলা, তারপর কোকোনাটস, টুইক্স মানে গাছের ডালপালা বা শাখা প্রশাখা, ক্যারিড আউট টু সি বাই টাইডস মানে ওই যে সমুদ্রের যে ঢেউগুলা, ঠিক আছে? এই ঢেউয়ের মাধ্যমে তারা এইগুলা দেখতে পারতো, এবং এইগুলা ফলো করে তারা ল্যান্ডের দিকে কি করতো? মুভ করতো, যে আশেপাশে আসলে ল্যান্ড আছে, ল্যান্ড থেকেই তো এই শাখা প্রশাখাটা আসতেছে, ঠিক আছে? এন্ড দ্য আফটারনুন পাইল আপ অফ ক্লাউডস অন দ্য হরিজন উইচ অফটেন ইন্ডিকেটস অ্যান আইল্যান্ড। এটা আসলে সবসময় ইন্ডিকেট করে কি? ধারে কাছে একটা আইল্যান্ড আছে। এগুলা যদি দেখা যায় সমুদ্রের মধ্যে, তার মানে ধারে কাছে একটা আইল্যান্ড আছে ইন দ্য ডিস্টেন্স, এই দূরত্বের মধ্যে। সো এখান থেকে আমরা বুঝলাম যে তারা আসলে কিভাবে তাদের বাসা আবার ব্যাক করে, ঠিক আছে? কোন কোন জিনিস আসলে ফলো করে, এবং তাদের আসলে ওয়াইন্ডটা তাদের অনেক হেল্প করে, বাতাস। তো চলেন আমরা দেখি এই বিষয়ে কোনো কথা আছে কিনা। সো দিস মানে হচ্ছে এখানে কি প্রকাশ করতেছে? দ্য লাপিত সিফারিং ট্যালেন্ট, ট্যালেন্ট বলা যায়। আচ্ছা, এটাকে আমরা ধরি আসলে তারা কিভাবে তাদের বাসায় আসে, এটা একটা ট্যালেন্ট। তারপর কি বলছে? দ্য লাপিতোস এবিলিটি টু ডিটেক্ট সাইন অফ ল্যান্ডস। হ্যাঁ, তারা কিভাবে ল্যান্ডের সাইন বুঝতে পারে, এটাও এখানে মেনশন আছে, যদিও একটা আনসার হবে। সো চলেন দেখি কোনটা বেশি ম্যাচ করে। দ্য লাপিতোস এক্সটেন্সিভ নলেজ অফ রেজিয়ন, নো।
the Lapitos believe they would be able to return home. Yes, তারা আসলে বাসায় কিভাবে আসবে এই প্রসেসটা এখানে মেইনলি ফোকাস করছে, ঠিক আছে। আর এই যে এইগুলা তো ইনফরমেশন দিল যে কিভাবে আসলে তারা বুঝে যে তাদের কাছে বাসাটা আছে, ঠিক আছে। সো এখানে মেইন ফোকাসটা হচ্ছে তারা কিভাবে বাসায় আসে, এটা হচ্ছে আনসার। তারপর এখানে কি আছে, অ্যাকর্ডিং টু দ্য 8th প্যারাগ্রাফ, 8 নম্বর প্যারাগ্রাফ অনুসারে, অলরাইট, 8 নম্বর প্যারাগ্রাফ অনুসারে হাউ ওয়াজ দ্য জিওগ্রাফি অফ রিজিয়ন সিগনিফিকেন্ট। এই যে এই যে এলাকাটা তারা যে জায়গায় থাকতো, তা এটার যে জিওগ্রাফিটা এটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য, ঠিক আছে। তো এই বিষয়ে আমাদের 8 প্যারাগ্রাফে বলা আছে, চলেন আমরা এটা পড়ি। 8 নম্বর প্যারাগ্রাফ, এটা ছিল 7 নম্বর, এটা হচ্ছে 8 নম্বর। সো ফর রিটার্নিং এক্সপ্লোরার্স, আসলে যারা আসলে এখন রিটার্ন করতেছে সমুদ্রের বের হওয়ার পর, সাকসেসফুল অর নট, তারা হোক সাকসেসফুল বা না হোক, দ্য জিওগ্রাফি অফ দেয়ার ওন archipelages would have provided a safety net, মানে এটা একটা সেফটি নেট তাদের কি করতো, প্রোভাইড করতো। জিওগ্রাফিটা কি করতো, সেফটি নেট প্রোভাইড করতে পারতো। ওকে, তার মানে এটা আসলে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল জিওগ্রাফিটা। উইদাউট দিস, এই যে জিওগ্রাফিটা ছাড়া, টু গো বাই ওভারশুটিং দেয়ার হোম পোর্টস, গেটিং লস্ট and sailing off into entity would have never all too easy. সো জিওগ্রাফিটা যদি এরকম না হইতো তাইলে তাদের কি কি প্রবলেম হইতো, তারা আসলে গেটিং লস, তারা আসলে রাস্তা খুঁজে পেত না, বা তাদের সেলিংটা অফ হয়ে যেত। তারপর কি হতো, হোম পোর্টস এগুলো তারা পেত না। তো এটা আসলেই অনেক ইম্পর্টেন্ট তাদের জন্য জিওগ্রাফিটা। তারপর কি বলছে, Vanuatu, for example, stretches more than 500 miles in a northwest-southwest trend, and its scores of invisible island forming a backstop for mariners riding the trade winds home. So এই জিনিসটা আসলে খুবই হার্ড তাদের জন্য, কিন্তু তাদের জন্য এটা খুবই সেফ নেট জিওগ্রাফিটা, ঠিক আছে। Vanuatu এদের জন্য তাদের জিওগ্রাফিটা অপোজিট, আর তাদের জন্য পজিটিভ। তো আমরা দেখি এখান থেকে আমরা যে ইনফরমেশন গুলো পেলাম, কোন জিনিসটা এখানে কোনটা পাই। ইট প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন লাপিকো কালচার। নো, এখানে কালচার সম্বন্ধে কোনো কিছু আলোচনা করে নাই। It meant there were relatively few storms at the sea. No, it provided a navigational aid for the Lapito. Okay, এটা কিন্তু তাদের যে নেভিগেশনাল কি যাতায়াতের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। সো এটা তো আসলেই করছিল তাদের জিওগ্রাফিটা, এটা আমরা এখনই পড়লাম। ইট মেড লার্জ নাম্বার অফ আইল্যান্ডস habitable. নো, এটা হচ্ছে তাদের মেইন ফোকাস। তারা আসলে এটা তাদের সেফটি দিয়েছিল। সেফটি দেওয়া মানে কি, এইড করা, সাহায্য করা। সো দিস ওয়ান ইজ কারেক্ট। সো চলেন আমরা এখন নেক্সট যে কোয়েশ্চেনটা আছে 36 to 40, ওগুলো হচ্ছে ইয়েস নো নট গিভেন। ইয়েস মানে কি, ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ভিউজ অফ দ্য রাইটার, রাইটারের যে ভিউটা আছে ওইটার সাথে যদি স্টেটমেন্টটা মিলে যায় পুরোপুরি, তাইলে এটার আনসার হবে ইয়েস। আর যদি রাইটারের সাথে না মিলে তাইলে এটা হবে নো। আর যদি দেয়ার ইজ নো ইনফরমেশন about the writer, what he thinks, এই বিষয়ে যদি কোনো কিছু না থাকে, কোনো ডিটেইলই নাই প্যাসেজের মধ্যে, তাহলে সেটা হবে not given. So let's do it. তো ফার্স্ট ওয়ান কি বলছে 36, it is now clear that the Lapito could sail into prevailing wind. মানে এটা বর্তমানে ক্লিয়ার, মানে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে লাপিতরা কি করতে পারে, লাপিতো কুড সেল মানে সেল করতে পারতো ইনটু প্রিভেলিং ওয়াইন্ড, প্রিভেলিং ওয়াইন্ডে তারা কি করতে পারতো, সেল করতে পারতো। এটা ক্লিয়ার হয়ে গেছে। তো চলেন ক্লিয়ার হয়েছে কিনা এটা আমরা দেখবো।
So let's focus on the Lapito and sail. অলরাইট, চলেন আমরা খুঁজি যে ওয়াইন্ড এগুলা সম্বন্ধে কোথায় আলোচনা করা আছে। সো এই যে দেখেন এখানে আমরা ওয়াইন্ড পেয়ে গেছি। So the Lapito, it thrust into the Pacific was eastward and against the prevailing trade wind. Iron notes, okay. The nagging headwards yards may have been the key to their success. They could sail out for days into unknown, assess the area, secure the knowledge. If they didn't, they could turn about, catches swift updates. This could have made the whole things done. Okay, for returning explorers, কি বলছে, the Lapito had mastered the advance of art against the wind, and there is no proof they could do any such things. আসলে এই যে জিনিসটা তারা করে, এটার কোনো প্রুফ নাই। এখানে কি বলছে, all the presupposes one essential detail. The Lapito had mastered the advanced art of sailing against the wind. তারা আসলে ওয়াইন্ডের এগেইনস্টে যে সমুদ্রের মধ্যে কোনো মানে তাদের যে যানবাহনটা, তারা আসলে এটা কি করছিল, মাস্টার আয়ত্ত করে ফেলছিল। and there is no proof they could do any such things. এই বিষয়ে আসলে কোনো প্রুফ নাই। আর এখানে কি বলছে যে now it's clear that Lapito could sail into prevailing wind. So এটা টোটালি অপোজিট করতেছে। এখানে বলতেছে কোনো প্রুফ নাই প্যাসেজের মধ্যে, আর এখানে বলছে এটা ক্লিয়ার, মানে প্রুফ হয়ে গেছে। সো এটা হবে কি, নো। So next one কি, the extreme climate conditions may have played a role in Lapito migration. মানে লাপিতোর মাইগ্রেশনের ক্ষেত্রে এক্সট্রিম মানে কি, এক্সট্রিম মানে খুব মারাত্মক যে ক্লাইমেট কন্ডিশন মানে প্রাকৃতিক দুর্যোগ, সেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে লাপিতোর মাইগ্রেশনের ক্ষেত্রে। মানে লাপিতোকে বাধ্য করছে আসলে এখানে না থাকার জন্য, অন্য জায়গায় যাওয়ার জন্য। তো চলুন আমরা দেখি assumption that it ওকে, যেমন এখানে আমরা ক্লাইমেট ডিসরাপশন এটা পেয়েছি, এটা অ্যান্সার এখানে থাকবে। the same climate disruption that affects the Pacific today, মানে একই ধরনের যে ক্লাইমেট ডিসরাপশন বা ক্লাইমেট কন্ডিশনস যেটা আসলে বর্তমানেও প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগরে হয়, may have helped scatter the Lapito. এটা হয়তো তাদের কি করছিল, চারদিকে ছড়িয়ে পড়তে সাহায্য করছিল। ছড়িয়ে পড়া মানে কি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, মানে মাইগ্রেশন করা। Anderson suggests, he points out that climate data obtained from slow-growing corals around the Pacific indicates a series of unusual frequent around the time and the Lapito expansion. লাপিতোরা কিভাবে এক্সপ্যান্ড করছে বিভিন্ন জায়গায়, মানে মাইগ্রেশন করছে, এটা আসলে কি কারণে, এই যে ক্লাইমেট ডিসরাপশনের কারণে। ওকে, তারপর কি বলছে, বাই রিভার্সিং দ্য রেগুলার ইস্ট টু ওয়েস্ট ফ্লো দ্য ট্রেড ওয়াইন্ডস ফর উইকস এট এ টাইম, দিস সুপার মাইট হ্যাভ টেকেন দ্য লাপিতো লং আনপ্ল্যান্ড ভয়েজেস। সো এই জিনিসটা আসলে তাদের অনেক দূরে সমুদ্র দমনের ক্ষেত্রে করছে। মানে এক কথায় এখানে যে স্টেটমেন্ট, যে ক্লাইমেট কন্ডিশনের কারণেই আসলে তারা মাইগ্রেশন শুরু করছে, মানে তাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাওয়া শুরু করছে। সেটা 100% এটার সাথে ম্যাচ করে। ম্যাচ যদি করে থাকে তাহলে কি হবে, এটার আনসার হবে ইয়েস।
তারপর এখানে কি আছে, দ্য লাপিতো লার্নড টু প্রিডিক্ট, তারা আসলে প্রিডিক্ট করতে পারতো দ্য ডিউরেশন অফ এল নিনোস, এল নিনোসের যে ডিউরেশনটা, সময়কালটা, তারা আসলে এটা কি করতে পারতো, প্রিডিক্ট করতে পারতো, প্রিডিক্ট করতে পারতো ডিউরেশন অফ এল নিনোস। এল নিনোসটা আমাদের মেইন ফোকাসে থাকবে, তাইলে আমরা এটার আনসার পেয়ে যাব। এল নিনোস কোথায়, প্রিডিক্ট ডিউরেশন অফ এল নিনোস, এই যে আমরা এখানে এল নিনোস পেয়ে গেছি। চলেন এই জায়গাটা পড়ি। By reversing the regular east to west flow, the trade wind for weeks at a time, these super El Ninos might have taken Lapito on long unplanned ways. No, এখানে এই বিষয়ে কোনো কথা নাই, এখানে আরেকটা আছে, এখানে আল নিনোর কথা আছে। চলেন এটা আমরা পড়ি। Al Nino, the same climate condition may have helped. He points out that climate data obtained from slow growing usually frequent only around the time. No, আসলে লাপিতরা যে এটার যে টাইমটা প্রিডিক্ট করতে পারতো, এখানে এই বিষয়ে কোনো কথা নাই। সো কোনো কথা না থাকলে কি হবে, কোনো ইনফরমেশন না থাকলে আনসার হবে নট গিভেন। তারপর কি আছে, ইট রিমেইনস আনক্লিয়ার হোয়াই দ্য লাপিতো halted their expansion across the Pacific. মানে তারা আসলে halted মানে কি, halted মানে হচ্ছে স্টপ করা, কোনো কিছু থামিয়ে দেওয়া, যে এটা এখনো আনক্লিয়ারই রয়ে গেছে, এটা এখনো আনক্লিয়ারই রয়ে গেছে। কারণ ওই যে কেন লাপিতরা স্টপ করেছিল, তাদের এক্সপেনশনটা কেন স্টপ করেছিল এই প্যাসিফিকের মধ্যে, সমুদ্রের মধ্যে। সো চলেন আমরা দেখি এ বিষয়ে কোনো কথা আছে কিনা। However, they did not. The Lapito spread themselves a third of way, and then it quits for reasons known to them. তারা আসলে কেন এটা স্টপ করছে, কুইট মানে কি, কুইট মানে আসলে কোনো কিছু থেকে বের হয়ে যাওয়া বা স্টপ করে যাওয়া, ঠিক আছে। এটা আসলে কেন তারা বের হইছে, এই যে রিজনসটা, এটা শুধু তারাই জানে, আর কেউ জানে না। আর কেউ জানে না মানে কি, জানে না মানে এটা এখনো আনক্লিয়ারই আছে, এটা আসলে কেউ জানে না, শুধু তারাই জানে যে তারা কেন তাদের এই জার্নিটা স্টপ করে ফেলছিল। হাল্টেড মানে কি, স্টপ করা। এটা কথা ঠিক আছে, তো কথা যদি ঠিক থাকে তাহলে আনসার হবে ইয়েস। তারপর কি আছে, ইট ইজ লাইকলি দ্যাট দ্য মেজরিটি অফ লাপিতা সেটেলড অন ফিজি, মানে লাপিতাদের মধ্যে মেজরিটি যারা, তারা আসলে কোথায় সেটেল করছিল, ফিজিতে সেটেল করছিল। সো ফিজিটা আমাদের খোঁজা লাগবে, এবং ফিজিতে আসলেই তারা সেটেল করছিল কিনা। সেটেল, এটা আমাদের একটা কিওয়ার্ড। মেজরিটি, এটাও একটা কিওয়ার্ড। লাপিত তো ডেফিনেটলি। তো চলেন আমরা দেখি ফিজিটা কোথায়। এই যে ফিজি, ফিজিটা আমরা পেয়ে গেছি, চলেন আমরা পড়ি। They probably never numbered more than few dozen. তারা আসলে কখনো এই কিছু মানে হাজার খানেকের বেশি তাদের নাম্বার করা হয়নি, তারা জনসংখ্যা হাজার খানেকের বেশি কখনো হয়নি ইন টোটাল। And their rapid migration eastward, they encountered hundreds of islands, more than 300 in Fiji alone. ঠিক আছে, মানে ফিজির মধ্যেই তারা 300 আইল্যান্ড কি করছে, মানে ট্যুর করছে আর কি।
সো মোর দেন 300 মানে মোর দেন 300 হইলে তো এখানে যেহেতু বলছে হাজার, হান্ড্রেডস হান্ড্রেডস অফ আইল্যান্ড, এবং তারা কত ছিল? ফিউ থাউজেন্ডস মানে কি 1000-এর উপর, 2000, 3000 হতে পারে। এখানে শুধু 300 আছে, ঠিক আছে? তো অন্য জায়গায় তো আরো বেশিও হতে পারে। সো এই বিষয়ে আসলে কোনো কথা নাই, ঠিক আছে? তো এখান থেকে আমরা যে ফিজির মধ্যেই তাদের বেশি পরিমাণ ছিল, এটা আসলে বলা যাচ্ছে না। সো এই কারণে এটার আনসার হবে নট গিভেন। ফিজির উল্লেখ আছে, ঠিক আছে, কিন্তু এখানে তো 300 জন হয়েছে, 300 জন বলছে, কিন্তু আরো জায়গায় তো আরো বেশি হতে পারে, তারা তো 3-4 হাজার ছিল। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন পর্যন্ত যতগুলা প্রশ্ন আমি আসলে এক্সপ্লেনেশন দিয়ে আপনাদের সবগুলা বোঝানোর চেষ্টা করছি। আর আমি যেভাবে সলভ করছি ঠিক একইভাবে আপনারা সলভ করবেন, এবং ডেফিনেটলি নিউ নিউ ভোকাবুলারিজ জানার চেষ্টা করবেন, কারণ এই জিনিসগুলা প্লান্টেশন বা বিভিন্ন জিনিস আছে এখানে। মনে করেন এই যে হাল্টেড, হাল্টেড মানে যে স্টপ, যে কোথায়, এই যে হাল্টেড, হাল্টেড মানে যে স্টপ, এটা তো আপনাদের বুঝতে হবে, তাইলেই তো আপনারা এটার আনসারটা ধরতে পারবেন। সো যতগুলা নতুন ভোকাবুলারিজ আপনাদের মনে হয় এই রিডিং প্যাসেজের ক্ষেত্রে আপনারা পান, এগুলা ডেফিনেটলি আপনারা নোট ডাউন করবেন এবং এটার বাংলা মিনিং বোঝার চেষ্টা করবেন। এবং আমি মনে করি আপনারা যদি আইএলটিএস ক্যামব্রিজ 10 থেকে ক্যামব্রিজ 19, ইভেন কাল শুনলাম 20ও চলে আসছে, সো 10 থেকে 20 পর্যন্ত যতগুলা বই আছে রিডিং প্যাসেজ যতগুলা করবেন, যতগুলা ওয়ার্ড আপনাদের নিউ মনে হবে ওগুলার আপনারা ওয়ার্ড মিনিং ডেফিনেটলি জানার চেষ্টা করবেন, ঠিক আছে? জানার চেষ্টা করলে কি হবে, সেম ওয়ার্ড গুলোই আপনাদের এর মধ্যে থাকবে, মেইন এক্সামে থাকবে, এবং আপনাদের ভোকাবুলারি রেঞ্জটা বৃদ্ধি পাবে, ঠিক আছে? সো এই জন্য ভোকাবুলারি ডেফিনেটলি ইম্পর্টেন্ট রিডিং এর ক্ষেত্রে। আর প্র্যাকটিস অবশ্যই করা লাগবে, প্র্যাকটিস করলে আপনাদের স্পিড গ্রাজুয়ালি ইমপ্রুভ হবে। আর সঠিক স্ট্র্যাটেজি ফলো করে, সব প্রশ্নের স্ট্র্যাটেজি কিন্তু সেম না, হেডিং এর ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, এইটার ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, মানে ইন্ডিভিজুয়ালি দে হ্যাভ সেপারেট স্ট্র্যাটেজিস ফর দেম। ওকে, সো ফার আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। তো এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।